ওম। আজকের ভিডিওতে আমরা শিখব যে কোনো দেবনাগরী হরফের কোনো শব্দকে ইংলিশের অ্যালফাবেটের মধ্য দিয়ে কিভাবে প্রকাশ করা যায় এই বিষয়ে আজকে আমরা আরও অতিরিক্ত কিছু নিয়ম জানব। কিছু নিয়ম আমি এর আগে তোমাদের জানিয়েছি, আজকে আমরা প্রয়োগ করবার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করছি। দেখো, কখনো কখনো দেখবে কোনো একটি বর্ণের সাথে রফলা আমরা এর প্রয়োগ করে থাকি, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, প্রথমত এটি কিন্তু অবশ্যই একটা যুক্ত ব্যঞ্জন, এমনটাই ধরে নেওয়া যায়। আর যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে যে নিয়মটা ছিল যে প্রথমটির সাথে এর কোনো প্রয়োগ হবে না, ঠিক একই নিয়ম আমরা এক্ষেত্রেও প্রয়োগ করব। দেখো, পয় রফলা, অর্থাৎ প্রথমে আছে প, তারপরে আছে র। তাহলে প মানে হচ্ছে আমরা জানি অবশ্যই পি এ, কিন্তু ধরে নাও ঠিক না, এটা অবশ্যই একটা যুক্ত ব্যঞ্জন। তো সেক্ষেত্রে আমরা যখন লিখতে যাচ্ছি প্রথমে পি লিখব, কিন্তু এর কোনো প্রয়োগ করছি না। নেক্সট দেখো আছে রফলাটাকে র করে নাও, অর্থাৎ আর এ। যেহেতু এর পরে কোনো রকম স্বরবর্ণ নেই, অর্থাৎ র এর পরে অ আছে, আর অ থাকলে আমরা অবশ্যই এর প্রয়োগ করব। তাহলে হয়ে গেল পয় রফলা, আমরা একে লিখতে পারি পি আর এ। আচ্ছা, আরেকটি দেখো, ধরো তালব্য রফলা হস্যু শ্রু, আমরা এটি কিভাবে লিখতে পারি? আচ্ছা, প্রথমত হস্যুটা ভুলে যাও, ফার্স্টে জাস্ট দেখবে যে তালব্য রফলা একই রকম নিয়ম, তালব্য এবং র, এটা নিয়ে হয়েছে তালব্য রফলা, অবশ্যই যুক্ত ব্যঞ্জন। তাই আমরা প্রথম যেটি আছে তালব্য, অর্থাৎ এর সাথে কিন্তু আমরা এর প্রয়োগ করছি না, কারণ এটি যুক্ত ব্যঞ্জন এবং এটি প্রথম বর্ণ, তাই এর প্রয়োগটা হবে না। নেক্সট দেখো র, অর্থাৎ আর। আচ্ছা, এবারে কিন্তু আমরা এক্ষেত্রে র লাস্টে কোনো স্বরবর্ণ ছিল না, অর্থাৎ অ ছিল, কিন্তু এক্ষেত্রে খেয়াল করে দেখো অভিন্ন স্বরবর্ণ হস্যু আছে, তাই আমরা এক্ষেত্রে এখন আর এর প্রয়োগটা করতে পারবো না। আমরা হস্যুর জন্য যা হয় সেটি প্রয়োগ করব, অর্থাৎ শ্রু। আমরা এটিকে লিখতে পারি এস, মাথায় এরকম একটা চিহ্ন দিয়ে আর ইউ, শ্রু। আচ্ছা, এই একটা বিষয় গেল। এবারে খেয়াল করে দেখো, ধরো তালব্যস্বয় রেফ আছে, আমরা এই জিনিসগুলোকে কিভাবে লিখতে পারি? মূর্ধন্যস্বয় রেফ আছে, কিভাবে লিখবে? আচ্ছা, এগুলো অবশ্যই যুক্ত ব্যঞ্জন ধরে নিতে হবে। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো প্রথমে কে আছে, প্রথমে কিন্তু দেখে মনে হচ্ছে তালব্য তারপরে রেফ, কিন্তু তা নয়। প্রথমে আছে রেফ, অর্থাৎ রয়ের অংশটি প্রথমে, তারপরে কিন্তু তালব্য। যদি আমরা একটা শব্দ লিখে দেখাই, ধরো দর্শন, দর্শন যখন লিখবে খেয়াল করে দেখবে দর্শন আগে কিন্তু রেফ, তারপর তালব্য দন্ত ন। অর্থাৎ রফলার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে রটা পড়ে আছে, কিন্তু তালব্যস্বয় রেফ, মূর্ধন্যস্বয় রেফ, অর্থাৎ রেফ দিয়ে যখন কিছু থাকবে মনে রাখবে এই রয়ের অংশটা আগে আছে, তারপর এই বর্ণটি। যুক্ত ব্যঞ্জনের নিয়ম ধরেই আমরা একেও এখন প্রয়োগ করব। আচ্ছা, তাহলে প্রথমে কি আছে? অবশ্যই রয়ের অংশ, রেফ আছে প্রথমে, তাই রেফের জন্য আমরা র লিখছি আর। কিন্তু এবারে আর এ প্রয়োগ করব না, কারণ এটি যুক্ত ব্যঞ্জন, তাই র লিখলে এটা প্রয়োগ হবে না। তালব্য কিভাবে লিখি? এস, মাথায় এরকম চিহ্ন দিয়ে, যেহেতু শেষে কোনো রকম স্বরবর্ণ নেই, অর্থাৎ অভিন্ন কোনো স্বরবর্ণ নেই, অবশ্যই অ আছে, তাই আমরা এটি প্রয়োগ করব। আবার দেখো মূর্ধন্যস্বয় রেফ একই রকম,
প্রথমে রেফের কাজ অর্থাৎ রয়ের কাজ। এটি যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণ বলে আমরা এক্ষেত্রে কোনো রকম এর প্রয়োগ করছি না। এবং দেখো লাস্টে আছে মূর্ধন্যস্ব। মূর্ধন্যস্ব এভাবে লিখতে হয়, যেহেতু শেষে কিছু নেই অর্থাৎ অ আছে, এ ধরে নাও। আচ্ছা, এবার একটু দেখা যাক, যদি আমরা এখন দর্শনকে লিখে থাকি কিভাবে লিখব। খেয়াল করো, দর্শন প্রথমে আছে দ, ডি। আচ্ছা, ডি এর পরে খেয়াল করো, যেহেতু দ অভিন্ন কোনো স্বরবর্ণ নেই, অই আছে, তাই আমরা এক্ষেত্রে ডি এ। নেক্সট দেখো, এবারে আমরা দর্শন লিখতে যাচ্ছি, অর্থাৎ এটি একটা যুক্ত ব্যঞ্জন যেখানে আমরা প্রথমে রেফের প্রয়োগ করব আর। আর যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণটির ক্ষেত্রে এর প্রয়োগ হয় না। আচ্ছা, এবার দেখো আছে তালব্যস্য। তালব্যস্য লিখবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এই তালব্যস্বয়ে পরে কিন্তু অবশ্যই অন্য কোনো স্বরবর্ণ নেই, অই আছে, তাই আমরা এই ক্ষেত্রে এর প্রয়োগটা করছি। নেক্সট দেখো দন্তন্য কিভাবে লেখে, এন। যেহেতু পরে অ ছাড়া কোনো স্বরবর্ণ নেই, ন অর্থাৎ অই আছে, আমরা পুরো প্রয়োগটাই করছি। তাহলে খেয়াল করে দেখো, দর্শন আমরা এইভাবে লিখব। আচ্ছা, আরেকটি দেখা যাক, ধরো হর্ষ। আমরা হর্ষ কিভাবে লিখব? আচ্ছা, প্রথমে আছে এইচ। এইচ নয়, প্রথমে আছে হ। হ মানে হচ্ছে এইচ, যেহেতু হ লাস্টে অ আছে, আমরা এর প্রয়োগ করছি। আচ্ছা, নেক্সট দেখো মূর্ধন্যস্বয় রেফ, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন রেফের কাজ আগে, র লিখলে, এবং এটি যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণ, তাই এই ক্ষেত্রে আমরা এর প্রয়োগ করছি না। আচ্ছা, মূর্ধন্যস্ব লিখলে, যেহেতু পরে কিছু নেই, মূর্ধন্যস্ব অ আছে, আমরা এর প্রয়োগটা করব। তাহলে এই হচ্ছে হর্ষ। তাহলে বুঝতে পারছো যে রফলা এবং রেফ আমরা কি করে প্রয়োগ করতে পারি। এবারে আরো অন্য কিছু নিয়ম নিয়ে আলোচনা করা যাক। যেমন ধরো ময় হসন্ত, দন্তন্বয় হসন্ত, আমরা এক্ষেত্রে কিভাবে লিখতে পারি। আচ্ছা, প্রথমে আমরা জানবো ম মানে কিভাবে লিখতে হয়, এম এ। এমনি দন্তন্য মানে কিভাবে লিখতে হয়, এন এ। কিন্তু একটা জিনিস এবার থেকে মনে রাখো, যে হসন্ত থাকলে শেষে এ এর প্রয়োগ হবে না। তাহলে আমরা সংস্কৃতে কোনো কিছু লেখা মানে খেয়াল করে দেখবে হসন্ত, অনেশ্বর, বিসর্গ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব আসে। তো আমরা এই হসন্ত থাকলে কিভাবে লিখতে পারি। ফার্স্টে খেয়াল করে দেখো, এমনি ম হচ্ছে এম এ, দন্তন্য হচ্ছে এন এ, কিন্তু যখনই হসন্ত পড়ে যাবে তখন কি লেখা আছে, হসন্ত থাকলে শেষে এর প্রয়োগ হবে না। তাহলে ময় হসন্ত এটি হচ্ছে কেবল এম, দন্তন্বয় হসন্ত এটি হচ্ছে কেবল দন্তন্য, অর্থাৎ কেবল এন। অর্থাৎ হসন্ত মানেই আমরা ব্যঞ্জন বর্ণের শেষে এর প্রয়োগ করব না। তাহলে খণ্ডেত্ব কিভাবে লিখবে? আমরা সকলেই জানি যে খণ্ডেত্ব মানে অবশ্যই সেটি হচ্ছে তয় হসন্ত, যেটা আমরা এভাবে লিখে থাকি। তাহলে খণ্ডেত্ব মানে হচ্ছে তয় হসন্ত। তাহলে খণ্ডেত্ব কিভাবে লিখবে? যেহেতু তয় হসন্ত, আমরা জানি যে ত হচ্ছে টি এ, আর আমরা একটু আগে শিখেছি হসন্ত হওয়া মানে এর প্রয়োগ হবে না, সুতরাং তয় হসন্ত কেবলমাত্র টি। আশা করছি বুঝতে পেরেছো যে হসন্ত থাকলে যে বর্ণটির সঙ্গে হসন্ত থাকবে সেই বর্ণটির ক্ষেত্রে আমরা এর আর কোনো প্রয়োগ করব না। ময় হসন্ত কেবলমাত্র এম, দন্তন্বয় হসন্ত কেবলমাত্র এন, খণ্ডেত্ব অর্থাৎ তয় হসন্ত কেবলমাত্র টি।
নেক্সট দেখো, আমরা অনেক ক্ষেত্রেই অনেশ্বর এবং বিসর্গ এর প্রয়োগ পেয়ে থাকি সংস্কৃতে কোনো কিছু লেখার সময়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব, এই বিষয়টি আমি এর আগেও আলোচনা করেছি যে অনেশ্বর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ লিখে এম নিচে ডট, আর বিসর্গ মানে হচ্ছে এ লিখে এইচ নিচে ডট। তাহলে অনেশ্বর বিসর্গ এটি লেখার নিয়ম হচ্ছে আগে অবশ্যই এ থাকবে, আর অনেশ্বর অর্থাৎ এম লিখে ডট, আর বিসর্গ আগে অবশ্যই এ থাকবে, বিসর্গ হচ্ছে এইচ লিখে নিচে ডট। আচ্ছা দেখো, ধরো বলছি আচ্ছা, যদিও এটি নিয়ে আলোচনা হচ্ছে না, এই বিষয়টি একটু আগে আলোচনা হয়ে গেছে, যেহেতু আমি লিখে ফেললাম চলো একবার পড়েই ফেলি। তম, ত ময় হসন্ত, এটিকে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমত ত অর্থাৎ টি, যেহেতু ত অভিন্ন কোনো স্বরবর্ণ নেই, তাই আমরা অবশ্যই এর প্রয়োগ করব। আচ্ছা এবারে দেখো ময় হসন্ত, একটু আগে শিখেছি আমরা যে হসন্ত হওয়া মানে এর প্রয়োগ হয় না, তাহলে আমরা জানি ম হচ্ছে এম এ, কিন্তু যেহেতু হসন্ত আছে আমরা এর প্রয়োগ করব না, তাহলে তম হচ্ছে টি এ এম। আচ্ছা এবার আমরা চলে আসছি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তম, ধরে নাও তম, এটি কিভাবে লিখবে? স তৌতে তম, ময় হসন্ত এবং অনেশ্বর দুটোই প্রায় একই জিনিস বলা যেতে পারে। লেখার সময় আমাদের খেয়াল রাখতে হয় যে পরে স্বরবর্ণ আছে নাকি ব্যঞ্জন বর্ণ আছে, তার উপর ডিপেন্ড করে আমরা কখনো ময় হসন্ত কখনো অনেশ্বর লিখে থাকি। এই বিষয়েও একটি ভিডিও তোমাদের আমি দিয়েছি, যাদের দেখা হয়নি অবশ্যই দেখে নেবে। আচ্ছা তম তাহলে এবার কিভাবে লিখবে খেয়াল করে দেখো। প্রথমত ত, ত হচ্ছে টি, যেহেতু ত লাস্টে অ আছে অবশ্যই একে নেবে। আচ্ছা অনেশ্বর মানে কি শিখেছিলে? দেখো আগে অবশ্যই একটা এ থাকবে, এ আছে, এম নিচে ডট, তাহলে তং লেখার নিয়ম হচ্ছে টি এ এম লিখে নিচে ডট, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে অনেশ্বর থাকা মানে ওটাকে আমরা এম নিচে ডট দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা এবারে দেখা যাক বিসর্গর একটি প্রয়োগ। ধরো বলছি শাহ, মানে হচ্ছে সে, কিভাবে লিখবে? দেখো স, দন্ত স, লাস্টে অবশ্যই অ আছে, আর অ থাকলে আমরা জানি যে এর প্রয়োগটা আমরা করব, তাহলে দন্ত স হচ্ছে এস এ। নেক্সট খেয়াল করে দেখো কি আছে? বিসর্গ আছে। বিসর্গ লেখার নিয়ম কি? দেখো আগে একটা এ থাকবে, এ চলে এসেছে, আর বিসর্গ মানে হচ্ছে এইচ নিচে ডট। তাহলে আমরা এইভাবে অনেশ্বর যখনই থাকবে একটু খেয়াল করে দেখবে অবশ্যই এ থাকবে, আমরা অনেশ্বরের জন্য কেবল একটা এম নিচে ডট প্রয়োগ করতে পারি। বিসর্গ যখন থাকবে অবশ্যই আগে একটা এ থাকবে, আর বিসর্গের জন্য আমরা এইচ লিখে নিচে ডট প্রয়োগ করতে পারি। আচ্ছা এতক্ষণ যা যা শিখলাম তার উপর ডিপেন্ড করি চলো আমরা সংস্কৃতম এটিকেই আমরা এখন ইংলিশের অ্যালফাবেটের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। যে সমস্ত বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হলো যে প্রয়োগ করবার নিয়ম কি, তার মধ্যে অসংখ্য নিয়ম এর মধ্যে কিন্তু রয়েছে, চলো ধীরে ধীরে দেখা যাক। প্রথমে কি লেখা আছে? দন্ত স, অর্থাৎ লাস্টে কোন স্বরবর্ণ আছে? অ আছে, আর অ মানে আমরা অবশ্যই এ দিয়ে প্রয়োগ করব, তাহলে দন্ত স কিভাবে লেখে? এস এ। আচ্ছা নেক্সট দেখো অনেশ্বর আছে, আমরা খানিকক্ষণ আগে শিখেছি অনেশ্বর লেখার নিয়ম কি? আগে অবশ্যই একটা এ থাকবে, এ আছে, অনেশ্বর লেখার নিয়ম এম লিখে নিচে ডট, তাহলে আমাদের হয়ে গেল সং। আচ্ছা নেক্সট দেখো সংস্কৃতম, এই দন্তস্বয় কয় এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন, তাহলে যুক্ত ব্যঞ্জন যখন থাকবে তখন লেখার নিয়ম কি?
আগে যে বর্ণটি আছে সেই ক্ষেত্রে এ প্রয়োগ করা যাবে না, অর্থাৎ দন্তস্ব কেবল এস, আমরা এ প্রয়োগ করব না। আচ্ছা, ক, ক লেখার নিয়ম কে এ, কিন্তু এটা তখনই হবে যখন এখানে রি থাকবে না, অর্থাৎ ক লাস্টে অ আছে, আমরা সেক্ষেত্রে এ প্রয়োগ করতে পারি। কিন্তু এখানে রি আছে, রিকে কিভাবে লেখে? রিকে আর নিচে ডট, তাহলে সংস্কৃত। আচ্ছা, তম, দেখো ত লাস্টে অ এর উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা ত কে লিখতে পারি এ কে ধরে টি এ। আচ্ছা, নেক্সট দেখো একদম শেষে কি আছে? ময় হসন্ত। আমরা জানি যে হসন্ত মানে কি? হসন্ত মানে যে বর্ণটির সঙ্গে হসন্ত থাকবে আমরা এর কোনো প্রয়োগ করব না, অর্থাৎ এখানে ময় হসন্ত এম, আমরা জানি যে ম মানে হচ্ছে এম এ, কিন্তু যেহেতু হসন্ত আছে আমরা আর এর প্রয়োগ করব না, তাহলে এটি হয়ে গেল সংস্কৃতম। দেখে নাও, এস এ এম নিচে ডট, এস কে রি এর জন্য আর নিচে ডট, ত হচ্ছে টি এ, আর ময় হসন্ত কেবল এম। এই হচ্ছে সংস্কৃতম। আশা করছি তোমাদের ভিডিওটি অবশ্যই কাজে লাগবে, কারণ অসংখ্য নিয়ম আছে। কেবলমাত্র স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলিকে আমরা দেবনাগরী হরফ থেকে ইংলিশের অ্যালফাবেটের মধ্যে দিয়ে কীভাবে প্রকাশ করব এটি জানলেই কিন্তু হবে না, আমাদের তার সঠিক প্রয়োগটাও জানতে হবে। তো আমি এর পরেও এই বিষয়ের ওপর আরেকটি ভিডিও আনার চেষ্টা করব। তোমাদের কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্তই।